মাননীয় স্পিকার, বাজেটের যে শব্দ, বাজেট শব্দটি, এটার উৎপত্তি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, এবং সেই ফ্রেঞ্চ ওয়ার্ডের মানে হলো থলের ব্যাগ। ইউরোপীয় দেশগুলোতে অর্থমন্ত্রী বর্গ সেই থলের ব্যাগ থেকে নথিপত্র বের করতেন এবং সেটি কালের পরিক্রমায় এই বাজেট শব্দে রূপান্তরিত হলো, এবং যার অর্থ বর্তমানে দাঁড়ায় আয় ব্যয়ের পরিকল্পনা। এবং এই টাকাগুলো, অর্থগুলো আসে জনগণ থেকে। এই অর্থ, অর্থাৎ জনগণের যে অর্থ, আলটিমেটলি তাদেরই সকল কিছু, আমাদের ক্ষমতার উৎস তারা, এবং আমাদের বাজেট থেকে শুরু করে আগামী দিনের সকল কর্মেরও গন্তব্য তারা, উৎসও তারা। সেই মানুষগুলোর অর্থ আমাদের কাছে আমানত, অর্থাৎ সরকারের কাছে। এই আমানতের খিয়ানত হবে এমন কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, যার সারা জীবন কাটল বঞ্চনার, নিপীড়নের, সাধারণ মানুষ যেভাবে কষ্টে ছিল তার চেয়ে এতটুকু কম কষ্টে আমাদের সংসদ নেতা ছিলেন না জনাব তারেক রহমান। সেই পরিবার, তার ভাই, তার মা আমাদের নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার বাবা হত্যা হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব সেই মানুষটা এই আমানতকে খিয়ানত না করবেন, না আমাদেরকে করতে দেবেন। অতএব বিরোধী দলের পক্ষ থেকে যখন সন্দেহ শুনি, যখন প্রশ্ন শুনি, তখন একদিকে মনে হয় এটাই তো হবার কথা, কেননা সংসদ নেতা তো সেটাই চেয়েছেন, যে আমাদের জাতীয় বিতর্ক, আমাদের জবাবদিহিতা, আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, প্রধান মঞ্চ এই সংসদ হবে। সেজন্যই কিন্তু আমরা মাসের পর মাস এই সংসদকে কার্যকর রেখেছি তার নির্দেশনায়। অতএব এখানে আপনারা সমালোচনা করবেন, আপনারা আলোচনা করবেন, আপনারা পরামর্শ দেবেন বিরোধী দল, সেটাই আমাদের কাছে আসলে কাম্য। অতএব ধন্যবাদ জানাই সেই অর্থে যে এখানে ব্যাপকভাবে আলোচনা হয়, সমালোচনার খাতিরে, শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না হয়, সেই নিবেদনটিও রাখলাম। আমি এই সুযোগে, কিছুক্ষণ আগে বলে গেছেন আখতার হোসেন মাননীয় এমপি এবং আবুল হাসনাত আবদুল্লাহ মাননীয় এমপি, তাদের দুটো তিনটে বক্তব্য আমার মনে হয়েছে এগুলো কিছু আলাপ আলোচনার খোরাক। অনেকগুলোর উত্তর আমি জানি মন্ত্রণালয়গুলো দেবে, কেননা সেগুলো স্পেসিফিক, সেগুলো অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই, আখতার হোসেন সাহেবের যে একটি বক্তব্য ছিল, থোক বরাদ্দের বিষয়ে তিনি সন্দিহান, তিনি মনে করেন এখানে দুর্নীতি হতে পারে, অনেক কিছু হতে পারে। অবশ্যই সেই কারণেই তো আপনি আপনার বক্তব্য দিবেন, হবে কি হবে না সেই গুড গভর্নেন্স আমরা সকলে মিলে এই আলোচনা, যখনই কোনো সমস্যা দেখবেন আপনারা বলবেন, এবং সে কারণেই সংসদ কিন্তু চলমান, সে কারণেই সংসদ কার্যকর থাকাটা খুব জরুরি। অতএব আপনাদের বক্তব্য শোনার জন্য, এই ব্যালেন্সটা করবার জন্যই তো সংসদ। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি, ইবাদতও করব একসাথে। আখতার হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন যে কল্যাণ রাষ্ট্র, আমি বুঝে নিয়েছি তিনি বলতে চাচ্ছিলেন সামাজিক সুরক্ষা নিরাপত্তায় যে ব্যয় হবে, আসলে এটা ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট। তাও তার কথা সূত্র ধরে বলছি
যে ব্যয় হবে সেটা জাতিকে অলস করে দেবে কিনা। আমি সোশ্যাল পলিসির একজন ছাত্র। আমার এমফিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে সোশ্যাল পলিসির উপরে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, কল্যাণ রাষ্ট্র, এগুলো নিয়ে কিছু পড়াশোনা আছে। কল্যাণ রাষ্ট্রের প্রথম যে নিদর্শন যিনি রেখেছিলেন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার মদিনা সনদে তার রাষ্ট্র দর্শন দিয়ে বুঝিয়েছেন কিভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় এবং সেখানে কল্যাণ ব্যবস্থাকে কিভাবে রাখতে হয়। সেখান থেকে যাকাতও এসছে আমাদের, সেখান থেকে নয়, আমি বলতে চাইছি আমাদের সব কর্মকাণ্ডী ইসলামে এই যে কল্যাণমূলক কাজগুলো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে। কোনো দেশ যেমন, মাননীয় সদস্য 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিটস। আমাকে 5টা মিনিট, মাননীয় স্পিকার 5টা মিনিট একটু কষ্ট করে যদি দেন, একটু দিয়েন। সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি, সুইডেন, নরওয়ে, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলোতে কোনো কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়ে নাই। কেননা যে কোনো উন্নয়নের প্রকৃত সূচক জনগণের জীবন, মানুষের জীবন। আমাদের বাজেটে আমাদের দূরদর্শী রাষ্ট্রচিন্তা থেকে আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট তারা উপস্থাপন করেছেন, সেই বাজেটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি 3/1 অথবা তারও বেশি আমাদের সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং কল্যাণমূলক সামাজিক সুরক্ষা, নিরাপত্তায় আমরা ইনভেস্টমেন্ট করছি। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, এটা ব্যয় নয়। আমরা এই বাজেটকে একইভাবে দেখলে চলবে না গত 55 বছরের বাজেটের মতো করে। এই বাজেট আমাদের আগামী 5 বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শুধু প্রথম ধাপ মাত্র। এবং সেই ধাপ কি, সেই ধাপের পেছনে কি চিন্তা, ফিলসফি, ভিশনটা কি? ভিশনটা হলো আবারও সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুসংস্কৃতি এবং ছেলেদের জন্য খেলার মাঠ, আমাদের বাচ্চাদের পড়াশোনার মান বাড়ানো, অনেকগুলো কাজ আছে। সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, অর্থাৎ এই যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, এই সকল কিছুর মাধ্যমে মানুষের জীবনকে আরও স্বাধীন করা। 71-এর আলাপটাই ছিল অর্থনৈতিক সামাজিক মুক্তি। আমরা সেই মুক্তির কথা আবারও 24-এ বলেছিলাম, বারবার যেহেতু বাংলাদেশ হোঁচট খাচ্ছে, সেই মুক্তির জন্যই তো এই বাজেট। এবং এই বাজেটের ফিলসফিতে সেই জন্য শুধু অঙ্ক দিয়ে দেখলে হবে না, অঙ্ক সংখ্যা একটি এখানে নির্দেশক মাত্র। আমি আবুল হাসনাত আবদুল্লাহর একটি প্রসঙ্গ, যে আলাপটি তিনি করেছেন, সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা, মাননীয় স্পিকার, দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না। কোনো এমপি আমরা আলাদা করে কোনো বরাদ্দ নিয়ে কোনো কিছু করি না। একটু কারেকশন করলাম, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 18 সেকেন্ড আছে, আমি 1টা মিনিট পেলে জাস্টিস হবে আমার এলাকার প্রতি। চট্টগ্রাম, একটু মাননীয় স্পিকার, চট্টগ্রামের আমি যখন থেকে রাজনীতি করি এবং আমার বাবা যার কাছ থেকে আমি অনুপ্রাণিত, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম এবং আমার নেতা জনাব তারেক রহমান, আমাদের বাড়ানো হলো মাননীয় চিফ হুইপের অনুরোধে। জি, যে উদ্দেশ্য সেটা হলো মানুষের স্বাধীনতাকে প্রসারিত করা। অমর্ত্য সেন সেটাই বলেছে, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, বিশ্ব বরেণ্য ইকোনমিস্ট। সেই স্বাধীনতাকে প্রসারিত করতে হলে চট্টগ্রাম 10 সহ চট্টগ্রামে, আমি আবারও উল্লেখ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুনয় বিনয় আবেদন করছি, চট্টগ্রাম 10-এ একটি হাসপাতাল দরকার। হালিশহর পাহাড়তলিতে আমি অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জমি, সেটাকে এয়ারমার্ক করে চিহ্নিত করা আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিয়েছি ডিও লেটার। একটি সাংস্কৃতিক হাব, কালচারাল ইউথ ট্রান্সফরমেশন হাব দরকার চট্টগ্রাম 10-এ, সেটার জন্য একটি জমি আমি এয়ারমার্ক করেছি।
চট্টগ্রামে খেলার মাঠ, আমার 10 আসনে চট্টগ্রামে লাইব্রেরি বাড়ানো দরকার পড়ার জন্য। এগুলোর মাধ্যমেই আমরা মাদক এবং কিশোর গ্যাং থেকে সমাজকে দূরে রাখতে পারবো। কারাগার বাড়াতে হবে না, আমাদের খেলার মাঠ, সংস্কৃতি কেন্দ্র বাড়াতে হবে, আমাদের সুশিক্ষা, আমাদের উন্নয়ন করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যে, অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। জনাব ইকবাল, আপনার জন্য সময় বরাদ্দ আছে 6 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। 25, 26, 27 বাজেটে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা করতে করতে আমরা ব্যক্তিগত আক্রোশে চলে গেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। 17 বছর স্বৈর শাসকের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার এই 18 মাসও লুটতরাজ করছে। তারপরে আবার ইরানের যুদ্ধ, এর ভিতরে যে উনি বাজেট দিতে পারছে, এই 20 কোটি মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। বাজেট মোটা না চিকন, এটা বাংলাদেশের মানুষ সবাই অবলোকন করছে। আমি ছোটবেলার থেকে দেখতেছি, বিগত 17 বছর দেখছি, বাজেট যেদিন হয়েছে হওয়ার সাথে সাথে রাস্তায় মিছিল, মানি না, মানব না, এই বাজেট মানি না। এবারই প্রথম দেখলাম কোনো মিছিল রাস্তায় নাই, কারণ এই বাজেট মধ্যবিত্তর বাজেট, এ বাজেট মেহনতি মানুষের বাজেট। এ বাজেটে মানুষের স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এইটার যদি কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। হার্টের রিং, ব্যান্ডিজ, আপনার কিডনি রোগীর সমস্ত খাতের বাজেটের দাম কমানো হয়েছে। আমরা মধ্যবিত্ত লোক, আমরা একটা জিনিস চাই, চাল ডাল তেলের দাম কমাইতে হবে, কমাইতে হবে, সারা জীবন স্লোগান দিছি। যদি এইটা ঠিক থাকে বাংলাদেশের মানুষ ঠিক থাকবে। আর কোনটার দাম বাড়লো এটা দেখার বিষয় না, এ দেশের মানুষ দুবেলা খেতে চায়, এটার দাম যদি ঠিক মতন আমাদের অর্থমন্ত্রী রাখতে পারে, এটা আমাদেরকে সবচেয়ে বড় পাওয়া। আর এই অর্থমন্ত্রী চট্টগ্রামের সাগরের পাড়ের অর্থমন্ত্রী, মনটা বড়, সাগর যেমন বড়, বাজেটও বড়। এটা আমাদের সবাই মিলে চালাইয়া নিতে হবে। এইটা কিভাবে বাস্তবায়ন করতে হবে আসেন এই ব্যবস্থা করি। বিরোধী দলে বসে থেকে খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। বাজেট যেই মাপে হয়েছে ওই মাপটাই থাকবে, একটা কথা না বললেই না। একজন লোক খালি সারাদিন বলতো আমি যা বলি তার সাথে তাল মেরা খালি হু হু করবি, আর যদি মানুষ না মানে তাহলে কাজ দিস। তো স্টেজে ওইটা বলতেছে মেঘনার পারে বাড়ি, উইঠা দেখি এক কুমির 100 হাত লম্বা। তো 100 হাত লম্বা তো মাননীয় স্পিকার কুমির হয় না। তো পাশের লোক বলছে তো উনি বুঝছে এটা পাবলিক খাবে না। তখন বলছে একটু আগে বাড়ে গিয়ে দেখে 80 হাত, তারপরে বলে তখনও বুঝছে এটা মানে না। আমি ভয় পাইয়া বাসায় গিয়ে ফিতাই না এক ধরে মাপলাম 70 হাত, তারপরেও কাশি দিছে, কয় এখন মাইপা ফেলাইছি, আর কমানো যাবে না। তা আমাদের অর্থমন্ত্রী যেই বাজেট করেছেন এটা নিয়ে আমাদের থাকতে হবে, কমানোর কোনো উপায় নাই। আসেন সবাই মিলে বাজেটকে আমরা স্বাগত জানাই এবং এই বাজেট যাতে বাস্তবায়ন করা যায় তার দিকে লক্ষ্য রাখি। মাননীয় স্পিকার, সব জায়গায় বিরোধিতা করা ঠিক না। 17 বছর স্বৈরাচারের শাসন থেকে অবসর নিয়ে মাত্র 3 মাস এই সরকার, আমাদের প্রধানমন্ত্রী নিরলস চেষ্টা করছেন, দেশ বিদেশ ঘুরছেন আমাদের দুই মুখে হাসি ফুটানোর জন্য, কি করে আমরা এই দেশটাকে আগামীতে আগে নিয়ে যাব। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। এই বাজেট অত্যন্ত সুন্দর বাজেট। আমি গত 3 বছরের বাজেট দেখেছি, এর থেকে সুন্দর বাজেট আর হতে পারে না। এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য, এই বাজেট প্রদান করার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর বাজেট যদি বড় না হয়, সকাল থেকে বিকালে পার্লামেন্টে এসে আমার খাল নাই, রাস্তা নাই, আমার ব্রিজ নাই, এই চিল্লাই মেডিকেল কলেজ নাই, হসপিটাল অ্যাম্বুলেন্স নাই, আসবে কোত্থেকে মাননীয় স্পিকার? বাজেট বড় হয়েছে বলেই তো পাবো মাননীয় স্পিকার। আমাদের ভোট দিয়ে পাঠাইছে
এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার রাস্তাঘাট করার জন্য বাজেট বড় হয়েছে বলে মার্শাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আমরা রাস্তাঘাটও পাবো, খালও সংস্কার হবো, স্কুল কলেজে পাবো মাননীয় স্পিকার। অতএব আমি বিরোধী দলকে আবেদন করব, আপনাদের যা যা দাবি আছে বলেন। আমাদের অর্থমন্ত্রী বাজেট যেহেতু মোটা বানাইছে, এই বস্তার ভিতরে আপনাদের দাবি দেওয়া পূরণ করে ভরতে পারবেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। যার যা চান আমাদের অর্থমন্ত্রী আপনাদের আশা ভরসা পূরণ করে দিবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কথা না বললেই না, টেলিভিশন দিকে তাকায় দেখে আমরা কি বলি, এই টেলিভিশনে তাকায় তারা দেখে এমপি সাহেবের ভোট দিছি কি আনছে কি নিছে। অর্থমন্ত্রী বলতে চাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য পুলিশের বাজেটটা বাড়ানো দরকার। কারণ এই এলাকার বিভিন্ন থানায় পুলিশ টহল দেওয়ার গাড়ি নাই। আমার এলাকা হাওর অঞ্চল, স্পিড বোর্ড নাই, রাতের অন্ধকারে মানুষ যাইতে পারে না, চলাচল করতে পারে না, যেহেতু পুলিশের বাজেট নাই। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলেছি, ওনারা অনুরোধ করেছেন সংসদে এই কথা বলার জন্য, যাতে পুলিশের বরাদ্দ বাড়িয়ে দিয়ে টহল যদি না বাড়ায় মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর অনুরোধ করব, উনি যাতে পুলিশের বরাদ্দটা বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা অন্তত সুন্দরভাবে রাখুক। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটা কথা না বললেই না। মদ কি মাদক মাননীয় স্পিকার? না মাদক আর মদ এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে, এক বোতল মদ পাইলেই মানুষের মামলা দেয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য 1 মিনিট বাড়ানো হলো, 1 মিনিট। মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওনারা মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে। এই ব্যবস্থা মানুষ করেন। আর আমার এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ পাইলাম না, যে সময় নাই, আগামীতে বলবো। আসেন সবাই মিলে এই বাজেট জিন্দাবাদ, সকলে আমি বাজেটকে স্বাগত জানাই, এই বাজেটকে বাস্তবায়ন করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।